সংবাদ দুপুরের বিরতিহীন এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার, আমি আতিফা আঞ্জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত, পরে সীমিত পরিসরে খোলার বিষয়টি বিবেচনায়। এমপি হাজী সেলিম পুত্র ইরফান ও জাহিদকে ডিবির কাছে হস্তান্তর, 3 দিনের রিমান্ড শুরু। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানের প্রধানমন্ত্রী। নোয়াখালীতে নারী নির্যাতনে স্বামীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি, গাফিলতি ছিল পুলিশেরও। এবং দক্ষিণ এশীয় ভোটারদের সমর্থন পেতে মরিয়া ট্রাম্প, বাইডেন ভোট দেবেন 6 লাখ বাংলাদেশি। বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনাম শুনছিলেন, এতক্ষণ চলে যাচ্ছি পুরো খবরে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্ত জানান। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা সেটি নিয়েও কাজ চলছে। বিশেষ করে আগামী শিক্ষা বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি ভাবা হচ্ছে। গত 8 মাস ধরে স্কুল বন্ধ থাকায় এই শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা যায়নি। এটি শেষ করতেই সীমিত পরিসরে খোলার বিষয়ে ভাবা হচ্ছে। তবে করোনার যে পরিস্থিতি তাতে নির্দিষ্ট করে এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাতিল হয়েছে পিসি, জেএসসি, এইচএসসি পরীক্ষা। এই মাসের 31 তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছিলাম। আমরা এখন যে সিদ্ধান্ত নিয়েছি তাতে নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, 14 নভেম্বরের পর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, তো এই কার্যক্রমটি কিভাবে চলবে? না, এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষামন্ত্রী যেটি বলেছেন যে এসএসসি পরীক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে তারা সীমিত পরিসর এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা সেটি নিয়ে তারা ভাবছেন। আর এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে যে গত 8 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষাপঞ্জি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। এই অবস্থায় এই এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস এখন পর্যন্ত কোনোভাবেই শেষ করা সম্ভব হয়নি। আর এই এসএসসি পরীক্ষা বাতিল করারও কোনো সুযোগ নেই, তাই এই পরীক্ষাটি নিতে হবে। আর এই অক্টোবর নভেম্বর মাসে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকে, সেই পরীক্ষাও এবার নেওয়া সম্ভব হয়নি। আর এই নির্বাচনী পরীক্ষার পরে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ শুরু হয়। তো এর কোনোটি এই করোনার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই পর্যায়ে এসে শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষামন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন যে যেহেতু এই পরীক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে তাই তাদের সিলেবাসটিও শেষ করতে হবে, তাই এই পরীক্ষার্থীদেরকে স্কুলে নিয়ে এসে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই ক্লাস করিয়ে তাদের সিলেবাসটি শেষ করানো যায় কিনা সেটি নিয়ে তারা ভাবছে। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে কবে খুলে দেওয়া হতে পারে। আর শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী নয়, এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন, আগামী শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের বিষয়েও ভেবে এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। কারণ তারা যখন ফার্স্ট ইয়ারের শেষ পর্যায়ে তখন এই করোনা বাংলাদেশে আসে এবং আসার পরবর্তীতে তাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটিও বেশিরভাগ কলেজই নেয়নি, অটো পাস দিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি করিয়ে দেয়। তো তাদের এই সেকেন্ড ইয়ারে যে সকল কলেজগুলোর সামর্থ্য রয়েছে তারা অনলাইনে তাদের একাডেমিক কার্যক্রম চালাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বেশিরভাগ কলেজেরই এই অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মতো সক্ষমতা নেই, ফলে তারা একাডেমিক কার্যক্রম চালাতে পারেনি। তাই তাদেরও এই 8 মাস ধরে তাদের কোনো পড়াশোনা কলেজে হয়নি,
এবং তারা তাদের পড়াশোনাটি এগিয়ে নিয়ে যেতে পারেনি, তাদের কথা ভেবেও এই সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা। কারণ এই এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা হওয়ার কথা আগামী বছরের 1 এপ্রিল থেকে শিক্ষাপঞ্জি অনুযায়ী। তাই তাদের কথা ভেবেও তাদেরকেও সীমিত পরিসরে কলেজে নিয়ে এসে ক্লাস করানো যায় কিনা এবং তাদের সিলেবাসটি শেষ করা যায় কিনা সেটি নিয়ে কাজ চলছে। সেই সাথে এবার যে প্রতি বছরের প্রথম দিন যে পাঠ্যপুস্তক উৎসব হয় সেটি এবার করোনার কারণে অনুষ্ঠিত হবে না বলে শিক্ষামন্ত্রী আজকে জানিয়ে দিয়েছেন। কিন্তু বই ছাপানো হচ্ছে, আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন বই ছাপানোর কাজ চলছে। 35 কোটি নতুন বই ছাপানো হচ্ছে। সেই বইটি শিক্ষা প্রতিষ্ঠানে গুলোতে বছরের প্রথম দিনই চলে যাবে। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সেটি শিক্ষার্থীদের মাঝে তাদের নিজস্ব উপায়ে তারা বন্টন করবেন বলে আজকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। আর অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও আজকের সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেটি নিয়েও আজকের শিক্ষামন্ত্রী কথা বলেন। তারা বলছেন যে এই যে তদন্ত কমিটি মঞ্জুরি কমিশন থেকে গঠন করা হয়েছে সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে তারপরে আরেকটি বিষয় উঠেছিল যে এই নভেম্বর-ডিসেম্বর মাসে স্কুলে ভর্তির সময় সেই ভর্তির কার্যক্রমটি এবার কিভাবে পরিচালনা করা হবে সেটি নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন যে এটি নিয়ে এখনও তারা ভাবছেন, পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বার্তাকক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূরে আলম। এদিকে করোনায় শিক্ষা জীবন নিয়ে চরম অনিশ্চয়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 29 লাখ শিক্ষার্থী আটকে আছে বেশ কয়েকটি বর্ষের ফাইনাল পরীক্ষা। কবে হবে সেটি নিয়েও অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো অনলাইনে ক্লাস নিলেও আটকে আছে পরীক্ষা। বিশেষ করে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের পরীক্ষা শেষ না হওয়ায় ফলাফল পাচ্ছেন না তারা। ফলে কোনো চাকরির জন্য আবেদনও করতে পারছেন না। তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ, বাকি শুধু ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা। এ কারণে এই শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারছেন না চতুর্থ বর্ষে। তৈরি হচ্ছে সেশন জট। বাকি পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায়, যার জন্যে এর সিদ্ধান্তগুলো কবে হবে আমরা তাও এখনো পাইনি। আমাদের পরীক্ষাগুলো আদৌ হবে কি না বা আমরা পরবর্তী বর্ষে কিভাবে উত্তীর্ণ হব তা নিয়ে আমরা সবাই হতাশাগ্রস্ত। শিক্ষকরা বলছেন এসব পরীক্ষা না নেওয়া হলে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়বেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রেজাল্ট হয়ে গেলে তারা তো তাদের জীবনের যে পরীক্ষা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে চাবে সেই দিকে তারা এগিয়ে যেতে পারত। এখন এই পরীক্ষা না হওয়ার কারণে পরীক্ষাটা আটকে যাওয়াতে আমাদের শিক্ষার্থীদের একটা বড় রকম সমস্যা হচ্ছে। এটা নিয়ে ভাবতে হবে, আমাদের পরীক্ষা নিতে হবে যে কোনো পদ্ধতিতে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে। তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা একটু ধৈর্য ধারণ করুক এবং বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক প্রস্তুতি আছে। পরিস্থিতি আরেকটু উন্নতি হলেই আমরা পরীক্ষাগুলো নিয়ে যথাসময়ে ফলাফল ঘোষণা করতে পারব। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কোনো অবস্থাতেই অটোপাস দেওয়ার ভাবনা নেই তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌবাহিনীর কর্মকর্তা মারধর ও হত্যার হুমকির মামলায় ইরফান সেলিম সহ 2 আসামির রিমান্ড শুরু করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে 3 আসামিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে ধানমন্ডি থানা পুলিশ। মামলার আরেক আসামি ড্রাইভার মিজানের একদিনের রিমান্ড শেষে পাঠানো হয়েছে কারাগারে। বুধবার ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে বিকেলের দিকে তাদের ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও ইরফান সেলিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়ের করা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় করা আরও 2টি মামলায় ইরফান সেলিমের 7 দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভোরে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। সেদিনই ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র্যাব। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত 2 জনকেই 1.5 বছরের কারাদণ্ড দেন।
হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের রয়েছে একাধিক বাহিনী, যাদের কাজ ফাঁকা, খাস বা বিরোধ রয়েছে এমন জমি খুঁজে দখল করে নেয়া, কখনো নামমাত্র মূল্যে, কখনো বা জোর করে দখলে নেন ইরফান সেলিম গং। করোনার সময় চকবাজারে অন্তত 5টি ভবন দখলের অভিযোগ পাওয়া গেছে। র্যাব জানিয়েছে ইরফান সেলিমের এই জমি দখল ও চাঁদাবাজির সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। চকবাজারের মৌলভীবাজারের 19% জায়গার ওপর ছিল অগ্রণী ব্যাংকের গুদাম। করোনার সময় সেখানে কারো উপস্থিতি না দেখে রাতারাতি ভেঙে দখল করে নেন ইরফান সেলিম। সে গ্রেপ্তার হওয়ার পরপরই জায়গাটি পুনরুদ্ধার করে অগ্রণী ব্যাংক। পাশেই 3 কাঠার আরেকটি প্লট, দোতলা ভবন ভেঙে এটিও দখলের চেষ্টা হয়। যদিও এ বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন জমির মালিক। পাশেই নির্মাণাধীন 3 তলার আরেকটি ভবন। অভিযোগ আছে এই ভবনের মালিককে হুমকি দিয়ে দখলের চেষ্টা করে ইরফান সেলিম। বাসায় গিয়ে ভবনের মালিককে পাওয়া যায়নি, এমনকি ফোনেও কথা বলতে ভয় পাচ্ছেন তিনি। মহিলা তো এখানে নাই, যে মহিলারে খুঁজতেছেন ওই মহিলা এখানে নাই। কয়েকশো গজ দূরেই মদিনা আশিক টাওয়ারে পাওয়া গেছে ইরফান সেলিমের টর্চার সেলের খোঁজ। অভিযোগ আছে সেই ভবনটিও গড়ে তোলা হয়েছে অর্পিত সম্পত্তির ওপর। এটি যে ব্যবসায়ীর নামে লিজ ছিল তাকে ভয়ভীতি দেখিয়ে এলাকা থেকে সরতে বাধ্য করেছেন সেলিম গং। পরে গড়ে তুলেছেন বিশাল বাণিজ্যিক ভবন। চক সার্কুলার রোডের এই 2 মার্কেটও করোনার মধ্যে নিজের করে নিয়েছেন ইরফান সেলিম। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় একাধিক বাহিনী গড়ে তুলেছেন তিনি, যাদের কাজই হচ্ছে জমি দখল করা। প্রভাব ছেলেও আছে, ছেলে লোকজন আছে, অনেক হাজার লোক আছে। খালি খুঁজে কোন জায়গায় একটা ইয়ে আছে, যেমন এই 6টা প্লট আছে না, এই একটা আল্লাহ করলে আমি বেচুন, এইটা কিনে একটু কিনে এই 6টা জোর করে এমনি। র্যাব বলছে দখল ও চাঁদাবাজির মতো অসংখ্য অভিযোগ ইরফান সেলিমের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন তিনি। এলাকা কেন্দ্রিক তার যে দখলদারিত্ব, বিভিন্ন বিষয়ে তার নজরদারি বৃদ্ধি করার জন্য সে এই ওয়াকিটকি স্টেশনটি স্থাপন করেছে। এরই মধ্যে এমপি হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বাবা সংসদ সদস্য, ছেলে কাউন্সিলর, ক্ষমতার এই দাপটে গড়ে তুলেছিলেন বাহিনী, আর সেই বাহিনী চকবাজার এলাকায় দখল করেছে একের পর এক ভবন, জমি। ছেলে ইরফান সেলিম গ্রেপ্তার হওয়ার পর জমি হারানো সেই মানুষগুলোর চাপা ক্ষোভ এখন সামনে আসছে। বাবা ছেলের ভয়ে তবুও মুখ খুলতে পারছেন না গণমাধ্যমের সামনে। তবে তাদের দাবি, হারানো সেই সম্পদগুলো যাতে সরকার উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে, তবে তা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি স্বাধীনতা পদক 2020 প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের 8 বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2020 পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে। তবে করোনার কারণে এবার স্বাধীনতা দিবসের সব কর্মসূচির পাশাপাশি স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও স্থগিত করা হয়েছিল। দেরিতে হলেও বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সত্যি খুব দুঃখিত, আমার নিজের খুবই কষ্ট হচ্ছে। পরে প্রধানমন্ত্রী ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাংলাদেশেও পড়তে পারার আশঙ্কা প্রকাশ করেন। তবে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। আমি করোনা ভাইরাস দেখার সাথে সাথে আপনারা জানেন যে 2000 ডাক্তার নিয়োগ দিয়েছি, প্রায় 6000 মতো নার্স আমরা নিয়োগ দিয়েছি, আমরা টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি, এবং আমরা সব রকম চিকিৎসার জন্য এবং সেবার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে পদক্ষেপ নিচ্ছি।
ক্ষমতা গ্রহণের পর থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে সরকার। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। 21 বছর পর আমি যখন সরকার গঠন করি, তারপর থেকেই বাংলাদেশের ইতিহাস মানুষের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। কারণ আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তো বিজয়ী জাতি কেন আমরা অন্যের কাছে হাত পেতে চলবো, মাথা নিচু করে চলবো? বিজয়ী জাতি সারা বিশ্বে বিজয়ের বেশেই চলবে। এবছর স্বাধীনতা পুরস্কার পাওয়া বিশিষ্ট ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার অবসরপ্রাপ্ত আব্দুর রউফ, প্রয়াত মোহাম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবাইদুল কবির চৌধুরী ও অধ্যাপক ডাক্তার AKMA মুক্তাদির, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। এছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্বামীর সংশ্লিষ্টতা পেয়েছে হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি। একই সাথে দেলোয়ার ওসি, বেগমগঞ্জ সার্কেলের এসপি সহ প্রশাসনের গাফিলতি পেয়েছে এই কমিটি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। শুনানিতে আদালত মন্তব্য করেছেন, দেলোয়ার ও অন্য এই ঘটনার মূল হোতা। এটি নৃশংস ঘটনা, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটি। মানবিক বোধের চরম অবক্ষয় এই ঘটনা। এই ঘটনায় দেলোয়ার বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে নারীর প্রতি সহিংসতা, নির্যাতনে নজির সৃষ্টি হবে বলে মন্তব্য করেন আদালত। এ ধরনের ঘটনা বন্ধে গ্রাম পুলিশকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নিহতের ঘটনায় এএসআই আশিক এলাহীকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। রাতে পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পিবিআই। গত 12 অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে আশিক এলাহীকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। এদিকে একই মামলায় রিমান্ডে থাকা হারুনুর রশিদকে 5 দিনের রিমান্ড শেষে বিকেলে আদালতে তোলার কথা রয়েছে। গত 10 অক্টোবর রাতে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় রায়হানকে। পরদিন মারা যান তিনি। 12 অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এসআই আশিক এলাহীকে কখন আদালতে তোলা হতে পারে আর পুলিশ কতদিনের রিমান্ড চাইতে পারে? গত 11 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদের যে পুলিশি নির্যাতনে নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সময়ে 4 জন পুলিশকে বহিষ্কার করা হয়েছিল এবং 3 জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তীতে আরও একজন পুলিশকে কিন্তু বহিষ্কার করা হয় তদন্ত সাপেক্ষে। তবে আশিক এলাহী কিন্তু প্রত্যাহারকৃত একজন পুলিশ সদস্য এবং সে এএসআই পদে কর্মরত ছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এবং প্রত্যাহারের পর থেকে সে পুলিশ লাইন্সের নজরবন্দিতে ছিল। পিবিআই এই মামলায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে এবং সর্বশেষ গ্রেফতারকৃত হচ্ছে এই আশিক এলাহী। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আশিক এলাহী ঘটনার দিন রায়হানকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে এবং সে কিন্তু রায়হানকে অসুস্থ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করে। হয়তোবা সেজন্যই তাকে এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করলো পিবিআই। তবে আজকে কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে তোলা হতে পারে এবং কয়েকদিনের রিমান্ড চাইবে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করেনি। হয়তোবা আদালতে আসার পর আসলে যত দিনের রিমান্ড চাইবে তারপরে আমরা জানতে পারবো। তবে সেটি রিমান্ড হয়তোবা তারা 7 দিন পর্যন্ত চাইতে পারেন। আমরা সাধারণত এই ধরনের মামলায় বা বিগত যে 2 জন রিমান্ডে ছিলেন তাদের ক্ষেত্রে দেখেছি 7 দিন করেই তারা রিমান্ড আবেদন করেছিলেন। অপরদিকে এই মামলায় আরেকজন যিনি গ্রেফতার হয়েছিলেন হারুনুর রশিদ, সেও কিন্তু 5 দিনের রিমান্ড শেষে আজকে আদালতে তাকে সোপর্দ করা হবে। রিমান্ডের শেষে আজকে সে জবানবন্দি দিবে কিনা সে ব্যাপারেও আসলে আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে এখন পর্যন্ত তাদেরকে আদালতে আনা হয়নি। মাধব, এসআই আকবরকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে?
সেটা আসলে প্রথম থেকেই পুলিশ আমাদেরকে জানাচ্ছেন যে তাকে গ্রেফতারের সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আমরা কোনো ধরনের ফলপ্রসূ কিছু এখন পর্যন্ত দেখতে পাইনি। এই ঘটনায় যিনি সাবেক এসএমপির কমিশনার ছিলেন তিনিও বলেছেন তাকে গ্রেফতারের বিষয়টি তারা দেখছেন, কিন্তু পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বদলি হয়ে গেলেন। আমাদের এখানে নতুন এসএমপি কমিশনার যোগদান করলেন 27 তারিখ, অর্থাৎ সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাধব কর্মকার। রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ডিবি পুলিশের এএসআই রাহিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পিবিআই। বুধবার রাতে মহানগর পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তাকে মহানগর পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। গত রোববার নগরীর হারাগাছ থানার কেদারের পুল এলাকায় একটি বাড়িতে 10ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে এএসআই রাহিনুল সহ আরও 5-6 যুবক। পরে এই ঘটনায় মামলা করেন তার বাবা। মামলার পর সোম মঙ্গলবার 2 দফায় গ্রেপ্তার করা হয় 4 জনকে। এর মধ্যে লালমনিরহাটে গ্রেপ্তার 2 আসামি বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 22 ধারায় নির্যাতনের শিকার ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জবানবন্দিতে এএসআই রাহিনুল ইসলাম সহ কয়েকজনের নাম বলেন তিনি। চট্টগ্রামে জীবিত আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ দেওয়ার ঘটনায় ডিবি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গনির আদালত এই আদেশ দেন। পাশাপাশি গোয়েন্দা পুলিশের উপকমিশনার পর্যায়ের কর্মকর্তা নিয়ে তদন্ত করতে হবে বলেও নির্দেশনা দিয়েছে আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বায়েজিদ থানার উপপরিদর্শক দীপঙ্কর রায়কে এ ঘটনায় কারণ দর্শানো এবং সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। 2019 সালের 1 সেপ্টেম্বর বায়েজিদ আমিন জুট মিল এলাকায় পুলিশের সাথে গোলাগুলিতে মারা যায় কিশোর জয়নাল। কিন্তু বায়েজিদ থানার আরেকটি মামলায় জীবিত আসামি জয়নালকে গোলাগুলিতে মৃত দেখিয়ে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে সেই মামলায় আসামি জয়নাল আদালতে আত্মসমর্পণ করলে এই ঘটনা সামনে আসে। এই ঘটনার পর বায়েজিদ থানার উপপরিদর্শক দীপঙ্কর রায়কে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দেওয়ার সুপারিশ করেছিল পুলিশের তদন্ত কমিটি। ব্যবসায়ীদের দাবিতে আলুর দাম নির্ধারণ করে দিলেও 2 সপ্তাহ পরও বাজারে সেই দাম কার্যকর হয়নি। রাজধানীর কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। আলু এখনও কিন্তু হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকায়। বাড়তি দাম নেওয়ার জন্য আগের বেশি দামে কেনার অজুহাত বিক্রেতাদের। এদিকে চীন, মিশর সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজের আমদানি ভালো হলেও কমেনি দাম। দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে, আর আমদানি করা পেঁয়াজ 60 থেকে 70 টাকায়। সরকারিভাবে তদারকের কথা বলা হলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার ওই এলাকার সবচেয়ে বড় কাঁচা পণ্যের বাজার। সেখানে আলু বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। একই সাথে পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও জেনে নেব। ইফতেখার, আলু বিক্রি কেন বন্ধ করে দেওয়া হলো? সরকার তো সমাধান করেই দিয়েছিল, 35 টাকা খুচরা বাজারে দাম নির্ধারণ করে দেওয়া হলো। ব্যবসায়ীদের এই পদক্ষেপ কেন এখন? আসলে গত 2 দিন আগে এখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছিল। তখন 10টি দোকানকে প্রায় 1.5 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছিল। এরপর থেকেই মূলত এখানকার যারা আড়তদার তারা তাদের বিক্রি বন্ধ করে দিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক খুচরা দোকানদাররা তারা কিন্তু আলু কিনতে এসে ফেরত যাচ্ছেন। এই মুহূর্তে আমি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি আড়তের সামনে আছি। এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে তাদের সব ধরনের বেচা বিক্রি বন্ধ। আর এখানে যারা আড়তদার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা মূলত কমিশনের ভিত্তিতে ব্যবসা করেন। যেসব ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ থেকে আলু কিনে তাদের এখানে ব্যবসা করতে দেন,
এবং তারা বলছেন যে তারা কোল্ড স্টোরেজ থেকে তাদের যে আলু সেটি তাদেরকে প্রতি কেজিতে কিনতে হচ্ছে প্রায় 37 টাকা 38 টাকা দরে, কিন্তু সরকার নির্ধারিত দামে এই আড়তগুলোতে তাদের 30 টাকা বিক্রি করার কথা, কিন্তু সেটি তাদের করতে গেলে প্রতি কেজিতে অন্তত 7 টাকার মতো কমে বিক্রি করতে হবে। এই কারণে তারা বলছেন যে যেহেতু সরকারের যেই দাম সেটির বাইরে নেওয়া সম্ভব নয়, একই সঙ্গে যেই দামে আলু কোল্ড স্টোরেজ থেকে কিনতে হচ্ছে কিংবা ব্যাপারীদের কাছ থেকে কিনতে হচ্ছে সেই দামও বিক্রি করা সম্ভব নয়, সেই কারণে তারা আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন। আর আলু বিক্রি বন্ধ করার কারণে যেটি হয়েছে সেটি হচ্ছে এখানে কিন্তু 15টির মতো আড়ত আছে এবং প্রতিদিন গড়ে প্রায় যে 30,000 কেজির মতো আলু এখানে বিক্রি হয়, এবং এখানে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে এখানে প্রতি যে আলুর ক্ষেত্রে প্রতি কেজিতে তারা প্রায় 50-60 পয়সার মতো তারা কমিশন পেয়ে থাকেন। পাশাপাশি এখানে যারা প্রায় 1200-র মতো শ্রমিক আছে যারা এইসব আলু গাড়ি থেকে উঠানো নামানো সহ নানা ধরনের কাজ করে থাকেন, সেই ধরনের শ্রমিকদেরও আমরা দেখতে পেয়েছি যে বেকার অবস্থায় তারা পড়ে আছেন এবং তারা বলেছেন যে অচিরে এই বিষয়টি সুরাহা করে আলুর বিক্রি যাতে শুরু হয় সেটি। এই যে বক্তব্যগুলো এগুলো তো আড়তদারদের, ঢাকাতেও কারওয়ান বাজারের আড়তদাররা একই অভিযোগ তুলেছিলেন সপ্তাহখানেক আগে যে হিমাগার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। আপনি তো সকাল থেকে ঘুরলেন, আপনি কি দেখলেন এবং যারা ক্রেতারা তারা কি এর সাথে একমত? আসলে কি পরিস্থিতি সেরকম? আরেকটি বিষয়, পেঁয়াজের দাম নিয়ে একটু জানতে চাই। তারা এখানে আলু সরবরাহ না করে তারা আলু সরবরাহ করছে যেসব বাজারগুলোতে তদারকি কম সেগুলোতে তারা বিক্রি করে এখন তাদের ব্যবসা করছে, এখানে তারা দিতে চাচ্ছে না। তো এই কারণে আজকে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেছেন কিছুক্ষণ আগে, হয়তো তারা তাদের যে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা জানাবেন, এবং তারা বলেছেন সরকার নির্ধারিত যে দাম সেই দামে আলু বিক্রি করা সম্ভব নয় বলেই তারা জানিয়ে দিয়েছেন, এবং যতদিন পর্যন্ত এই বিষয়টি সুরাহা না হয় ততদিন পর্যন্ত তারা তাদের আরও চালু করার ব্যাপারেও যে কোনো আশাবাদ আমাদের সামনে প্রকাশ করতে পারেননি। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের খবর। জাহিদ, চট্টগ্রামের আলুর বাজারের পরিস্থিতি জানছিলাম। ওয়াকিটকি ব্যবহার করতে অবশ্যই বিটিআরসি থেকে লাইসেন্স নিতে হবে, তবে সেটা পেতে পারে প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি নয়। কেউ বেআইনিভাবে ওয়াকিটকি ব্যবহার করলে 10 বছরের জেল বা 300 কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। বিটিআরসি ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করলেও অবৈধ ব্যবহার রোধ করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সম্প্রতি সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসা থেকে 38টি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব। এসব ওয়াকিটকিতে বেজ স্টেশনের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। অভিযোগ পাওয়া গেছে এর মাধ্যমে 5 থেকে 12 কিলোমিটার পর্যন্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন ইরফান, চালাতেন অপরাধ জগৎ। কোনো ব্যক্তিকে নয়, শুধু প্রতিষ্ঠানকে ওয়াকিটকি ব্যবহারের লাইসেন্স দেয় বিটিআরসি, যেগুলোর ফ্রিকোয়েন্সি 245 থেকে 246 মেগাহার্টজ, যার মাধ্যমে আধা কিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। কেবল বিটিআরসি তালিকাভুক্ত আমদানিকারকদের মাধ্যমে এসব ওয়াকিটকি দেশে আনা হয়। অবশ্যই বিটিআরসির একটা লাইসেন্স নিতে হবে, এবং বিটিআরসি যে লাইসেন্সটা আপনাকে দিবে সেটা হচ্ছে আপনার এসবিআর ব্র্যান্ডের ওয়াকিটকি লাইসেন্সটা দিবে। পাওয়ার থাকবে 1 ওয়াট, মেগাহার্স থাকবে 245 থেকে 246 মেগাহার্স। আপনার এই সেটই অবশ্যই ইউজ করতে হবে এবং ভেন্ডরের মাধ্যমেই প্রোডাক্টটা আপনার কিনতে হবে। বিটিআরসি চেয়ারম্যান জানান, এক এলাকার জন্য অনুমতি নিয়ে অন্য এলাকায় ব্যবহার করাও বেআইনি। আইন প্রয়োগকারী সংস্থা, তারপরে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সিকিউরিটি এজেন্সি যারা আছে তারা ব্যবহার করতে পারে, তবে বিটিআরসির অনুমোদন লাগবে। যেগুলো অনুমোদন ছাড়া ব্যবহার করে সেটা বেআইনি। বেআইনি ধরার কাজ হলো ল এনফোর্সিং এজেন্সির, তারা ধরবে, তারা চেষ্টা করবে, সেটা তো আমাদের কাজ না। আমরা অনুমতি চাইলে এবং বিধি মোতাবেক হইলে এবং সে যদি প্রতিষ্ঠান হয় এবং সে ল এনফোর্সিং এজেন্সি হয় তাহলে আমরা তাদেরকে ওয়াকিটকি পারমিশন দিচ্ছি। কালো রঙের ওয়াকিটকি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করেন, আর অপরাধ যাতে সংগঠিত না হয় সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্য রঙের ওয়াকিটকি ব্যবহারের অনুমোদন দেয় বিটিআরসি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিয়ে, জন্মদিন সহ নানা অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করছে ফুড ব্যাংকিং যশোর কল্যাণ সংস্থা, যার নেতৃত্ব দিচ্ছে একদল তরুণ। শুধু খাবার নয়, ওষুধ ও রক্ত দিয়েও অসহায় মানুষকে সহায়তা করছে তারা। উদ্বৃত্ত খাবার দিয়ে অভুক্ত অসহায় মানুষের কষ্ট কিছু হলেও লাঘব হবে, সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংকিং যশোর কল্যাণ সংস্থা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরিচয়ের সূত্র ধরে নানা অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে সংস্থাটি। সেসব খাবার ছাড়াও সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় দরিদ্রদের মাঝে নিয়মিত বিতরণ করা হয় খাবার। এমন সহায়তায় খুশি দরিদ্র অসহায় মানুষেরা। যারা বস্তির ভিতরে যারা অসহায় বাচ্চারা আছে তাদের আমরা খাবার এনে তাদের মাঝখানে খাবার বিতরণ করি। আমরা সবাই চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। আমরা যে গরিব অসহায় আমরা যে এতগুলো খাবার আমরা বাচ্চাদেরকে কিনে খাওয়াতে পারি না, এটা আমাদের দেয়, আমরা এটা খুশি হই। পাশাপাশি অসহায়দের নিয়মিত ওষুধ, রক্ত ও শিক্ষা উপকরণও দিচ্ছে তারা। আমরা নিজেরা উপস্থিত থেকে তাদেরকে প্রাথমিক পাঠদান তাদের সম্পন্ন করাবো এবং এসব কাজে যেসব শিক্ষকরা নিয়োগ থাকবে তাদের বেতনের বিষয়টাও আমাদের মাথায় আছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। হ্যাঁ, এইটা যেহেতু আমরাও সমাজ কল্যাণ বা সমাজ অধিদপ্তর আমরাও কাজ করি, তো তারা যদি কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় এবং তারা কি জাতীয় সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সেইভাবে তাদেরকে সহযোগিতা করবো, আমরা পদক্ষেপ নিব। 2018 সালের মে মাসে যাত্রা করা সংগঠনটিতে বর্তমানে শতাধিক সদস্য রয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে ততই ডালপালা মেলছে নানা সমীকরণ। এবারে ভোটে অশ্বেতাঙ্গ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভোটাররা কোন দিকে ঝুঁকবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সরকারি নথি অনুযায়ী দেশটিতে অশ্বেতাঙ্গ ভোটার প্রায় 13%। এর মধ্যে ভারতীয় 13 লাখ, পাকিস্তানি 10 লাখ এবং বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার 6 লাখের কিছু বেশি। প্রথাগতভাবেই যুক্তরাষ্ট্রে থাকা দক্ষিণ এশীয়রা ডেমোক্রেটিক পার্টির সমর্থক। 2012 সালের পিউ সার্ভের জরিপ বলছে 65% ভারতীয় আমেরিকান ডেমোক্র্যাটদের পক্ষে। 2008 সালের নির্বাচনে 84% ভারতীয় ভোট দেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামাকে। জরিপ না হলেও বাংলাদেশি আমেরিকানদের মনোভাবও তেমনই। তবে মোদি ট্রাম্পের সাম্প্রতিক শখে সমীকরণে কিছুটা পরিবর্তন দেখছেন বিশ্লেষকরা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক কার্তিক রামাকৃষ্ণনের জরিপ বলছে 54% ভারতীয় আমেরিকান জো বাইডেনের অনুসারী, আর ট্রাম্পে আস্থা 29% ভারতীয় আমেরিকানের। একইভাবে বাংলাদেশি আমেরিকানদের বড় অংশের সমর্থনও পাচ্ছেন ডেমোক্রেটরা। অভিবাসন প্রশ্নে ট্রাম্পের কড়া অবস্থান ও ফ্যামিলি রিইউনিয়ন বাতিলের ঘোষণায় রিপাবলিকান বিমুখ অভিবাসীরা। ওবামার সময়ে দক্ষিণ এশীয়দের জন্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির যে সম্ভাবনা তৈরি হয় তাতেও হ্রাস টেনেছেন ট্রাম্প। বিশ্লেষণ বলছে এসব কারণেও দক্ষিণ এশীয়দের মনোযোগ পাচ্ছে না ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনে কটি বড় পদে রাখা হয়েছে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে। এক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারে জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। বিশ্লেষকরা মনে করছেন কমলার কারণেই ট্রাম্প সমর্থকদের একটি বড় অংশ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। অন্যদিকে করোনা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের উদাসীনতায় বিরক্ত দক্ষিণ এশীয়রা। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে অবস্থানের কারণে মুসলিমদের একটি বড় অংশ ট্রাম্পের সঙ্গে থাকছেন না। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচনের 5 দিন আগে বর্ণবাদ ইস্যুতে উত্তাল ফিলাডেলফিয়া। আরও এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় বিক্ষোভ, সহিংসতা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ। এদিকে নির্বাচিত হলে বিচার বহির্ভূত এসব হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে করোনার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্ণবাদ ইস্যু। এ নিয়ে বারবারই বিতর্কে জড়িয়েছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে সে বর্ণবাদ ইস্যুতেই উত্তাল ফিলাডেলফিয়া। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহতের ঘটনায় 2 দিন ধরে জ্বলছে ফিলাডেলফিয়া। দাঙ্গা পুলিশ নামিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি বিক্ষোভ, সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সেখানে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে। বিক্ষোভের নামে লুটপাট, বিশৃঙ্খলার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উস্কানি ছাড়া পুলিশ কোনো হামলা চালায়নি বলে দাবি তার। কেন্দ্রীয় সরকার এই ঘটনা খতিয়ে দেখছে বলেও আশ্বস্ত করেন ট্রাম্প। এদিকে সহিংসতার সমালোচনা করলেও বিচার বহির্ভূত হত্যার বিরোধিতা করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জয়ী হলে এসব হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বাইডেন। ফিলাডেলফিয়ার মানুষদের আমি চিনি, জানি। আমার দৃঢ় বিশ্বাস তাদেরকেও এই লুটপাট, বিশৃঙ্খলা সমর্থন করে না। আমি কথা দিচ্ছি, নির্বাচনে জিতলে এই ধরনের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কমিশন গঠন করা হবে। সোমবার পুলিশের গুলিতে নিহত হন
ওয়াল্টার ওয়ালেস নামে এক কৃষ্ণাঙ্গ যুবক। পুলিশের দাবি তার হাতে ধারালো অস্ত্র ছিল, তবে পরিবারের দাবি মানসিকভাবে অসুস্থ ছিলেন ওয়ালেস। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে ফ্রান্স। বিস্তার ঠেকাতে ইউরোপের অন্য দেশে লকডাউন জারি হলেও যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে না তেমন কোনো কড়া পদক্ষেপ। এদিকে একদিনে বিশ্বজুড়ে 5 লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। একই দিনে 7,000 মানুষের প্রাণ গেছে এই ভাইরাসে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 11,78,000 ছাড়ালো। আক্রান্ত 4,47,00,000-এর বেশি। প্রতিদিন ইংল্যান্ডে 1 লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, এমনটাই উঠে এসেছে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক জরিপে। সংক্রমণ বাড়ছে ইউরোপের ফ্রান্স, স্পেন, ইটালি, সুইজারল্যান্ডে। ফ্রান্সে বুধবার 36,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে দ্বিতীয়বারের মতো লকডাউন জারি করেছেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। তবে লকডাউনে খোলা থাকছে স্কুল। জার্মানিতে মিলেছে 16,000 রোগী। বিস্তার কমাতে সোমবার থেকে 4 সপ্তাহের জন্য আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। এদিকে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করছে বার্লিনবাসী। সুইজারল্যান্ডে বিস্তার কমাতে বুধবার থেকে রেস্তোরাঁ, বার বন্ধের পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। 15 জনের বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইতালিতে একদিনে 25,000 রোগী মিলেছে, কিন্তু টানা তৃতীয় দিনের মতো করোনায় আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চলছে। স্পেনে বুধবার 19,000 মানুষে করোনা শনাক্ত হয়েছে। করোনার বিস্তার কমাতে দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে রেস্তোরাঁ ও বার। দ্বিতীয় দফা ব্যবসা বন্ধ হওয়ায় বিক্ষোভ শুরু করেছে বার্সেলোনার রেস্তোরাঁ মালিকরা। যুক্তরাষ্ট্রের সেই মার্চ থেকে প্রথম দফার সংক্রমণ শুরু হলেও এখনও দমেনি ভাইরাসের বিস্তার। একদিনে করোনায় আবারও 1000-এর ওপরে প্রাণহানি হয়েছে। মারা গেছে 1030 জন। দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন 81,000 রোগী। ব্রাজিলে কিছুদিন কম থাকার পর আবার বেড়েছে সংক্রমণ। বুধবার দেশটিতে 29,000 রোগী মিলেছে। মারা গেছে 487 জন। আর্জেন্টিনায় বুধবার 341 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 14,000 মানুষ। কলম্বিয়ায় একদিনে 8,500 রোগী মিলেছে। ভারতে গত 3 দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে। একদিনে 50,000 রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মারা গেছে 509 জন। এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় 4 মাস পর খুলে দেয়া হয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। খুলেছে পার্লার, রেস্তোরাঁ, বার ও শপিং মল। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভিয়েতনামে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোলাভি। ভিয়েতনামের দক্ষিণ মধ্য নাগাই প্রদেশে ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। গত 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি বলছে দেশটির আবহাওয়া বিভাগ। টাইফুনের গতিপথে থাকা এলাকা থেকে 40,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। টাইফুনের আঘাতে নিচু এলাকায় পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনা নিয়োগ দিয়েছে সরকার। বাতিল করা হয়েছে 200 ফ্লাইট। এছাড়া আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাকিবের প্রত্যাবর্তনে মধুর হবে সমস্যা, তবে সেটি উপভোগ করতে মুখিয়ে নির্বাচকেরা। টাইগার অলরাউন্ডারের অনুশীলনের জন্য প্রাথমিক ছক প্রস্তুত রেখেছে বিসিবি। আর মধ্য নভেম্বরে টি-20 টুর্নামেন্টের আবেদন বাড়বে সাকিবের ফিরে আসায়, বলছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সেরাদের সেরা তিনি। মাঠের লড়াই নয় শুধু, মাঠের বাইরেও তার অনেক দায়িত্ব। বাজিকরদের কাছ থেকে পাওয়া অনৈতিক প্রস্তাব আইসিসিকে না জানানো, অনেকের কাছে গুরুতর কিছু মনে না হলেও দীর্ঘমেয়াদে দিতে হয়েছে চড়া মাশুল। 1 বছরের নিষেধাজ্ঞা শেষে যখন এসেছে মুক্তির সময়, তখনও পিছু ছাড়ছে না অনেকগুলো প্রশ্ন। ভুল থেকে শিক্ষা নেওয়ার পাঠে কতটা এগুলেন, আর কি ফিরে পাবেন বিশ্বসেরা সেই ফর্ম? জাতীয় দলের ক্যাম্প নেই, কর্পোরেট লিগের জন্য প্রস্তুতির মঞ্চটা হবে কেমন? তবে সাকিবকে যারা চেনেন খুব কাছ থেকে, তারা আশা হারাচ্ছেন না। আশাবাদী নির্বাচকেরাও মানসিক শক্তি কাজে লাগিয়ে চ্যালেঞ্জ জিতবেন টাইগার মহাতারকা, বিশ্বাস তাদের।
কারণ 1 বছরও ক্রিকেটের বাইরে ছিল, নিজের প্রিপারেশন কতটুকু, এবং ও তো এই ডোমেস্টিক ক্রিকেট দিয়ে ফিরবে। তো T20 যদি আমাদের এই কর্পোরেট লিগটা হয় তাহলে এটাতে খেলার সুযোগ আছে এবং নিজেকে ডোমেস্টিক ক্রিকেট দিয়ে খেলায় ফিরতে পারে। অ্যাডজাস্ট করতে একটু তো সময় লাগে। আমরা দেখেছি যে এই প্রেসিডেন্ট কাপে কিন্তু ব্যাটসম্যান স্ট্রাগলিং করছেন, বাট যেহেতু আমাদের সামনে অনেক সময় 2 মাস সময় আছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে খেলা যদি হয় তাহলে সেক্ষেত্রে সাকিব দুটো টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন। আর ইজ এ প্রুভেন পারফর্মার, আমাদের পরীক্ষিত পারফর্মার, তো ওকে নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। এক সাকিবের প্রত্যাবর্তনে মিটবে অনেকগুলো সমস্যা। স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পাওয়ার পর কি পরিবর্তন আসছে ছকে? নতুন কিছু ক্রিকেটারও তৈরি হচ্ছেন ভবিষ্যতের জন্য। সাকিবের প্রত্যাবর্তনে T20 আসরের আবেদন বাড়বে বলছেন বিসিবির প্রধান নির্বাহী। অবশ্যই ওনার রিটার্নটা আমাদের জন্য একটা কমফোর্ট এবং আনন্দেরও বিষয়। আমরা আশা করব উনি যেভাবে কন্ট্রিবিউট করেছেন আমাদের ন্যাশনাল জাতীয় দলে এবং বিভিন্ন টুর্নামেন্টে, সেভাবে উনি আবার ফিরে আসবেন। 10 নভেম্বর দেশে ফিরবেন সাকিব। পরের সপ্তাহে শুরু হবার কথা কর্পোরেট লিগ, সেখানে সাকিবের দিকেই নজর থাকবে সবার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াই কলকাতা নাইট রাইডার্সের। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে শাহরুখ খানের এই দল। রান রেটে পিছিয়ে থাকায় বাকি 2 ম্যাচ জয়ের বিকল্প নেই। কঠিন মিশনে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। খেলা শুরু রাত 8টায়। তারকারা ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় খারাপ ভালো মিলিয়ে কোনো রকমে আসর কাটছে কলকাতার। কামিংস, নারিন, মর্গানরা নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তবে ভারতীয় ক্রিকেটারদের সুবাদে শেষ পর্যন্ত টিকে আছে দলটি। ভুল ত্রুটি ভুলে দলীয় পারফরমেন্সে জয় চায় ম্যানেজমেন্ট। অন্যদিকে আলোচনার কেন্দ্রে ধোনির চেন্নাই সবার আগে এবারের আসর থেকে বিদায় নিয়েছে সবচেয়ে সফল দলটি। বাকি 2 ম্যাচ জয়ের সান্ত্বনা নিয়েই ভারতে ফিরতে চায় ধোনির দল। জোসেফ মারিও বার্তিমেও পরবর্তী যুগের শুভ সূচনা করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোহীন ইউভেন্টাসকে হারিয়েছে 2-0 গোলে। 1 গোল ও 1 অ্যাসিস্টে ম্যাচ সেরা লিওনেল মেসি। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড 5-0 গোলে হারিয়েছে লাইপজিগকে। জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং সেভিয়াও। 24 ঘন্টা আগে পদত্যাগ করে মেসি পিকেদের মুখে হাসি ফুটিয়েছেন বার্তামেও। প্রতিপক্ষ দলে রোনালদো না থাকায় বাড়তি সাহস জুগিয়েছে। তাই তো এল ক্লাসিকোতে বাজেভাবে হারের পরেও অন্য রূপে বার্সেলোনা। ইনজুরিতে কৌতিনিও নেই। কোমানের করা তারুণ্য নির্ভর দল শুরুতেই একাধিক গোলে এগিয়ে যেতে পারত। মিস করেছেন মেসি, হতাশ করেছে তুরিনের পোস্টও। খুব বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি। 14 মিনিটে বার্সাকে এগিয়ে নেন ডেম্বেলে। গোলে সহায়তা করে মেসি গড়েছেন নতুন রেকর্ড, ছুঁয়েছেন 300 অ্যাসিস্টের মাইল ফলক। সমতায় ফিরতে জোর চেষ্টা চালিয়েছে ইউভেন্টাস। দিবালা রাবিওদের আক্রমণ বারবারই মুখ থুবড়ে পড়েছে বার্সা ডি বক্সের বাইরে। রোনালদোর অভাব হারে হারে টের পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পিরলোর দল। তবে লেংলেট, রবার্তো আলভার জমাট রক্ষণের কারণে জালের দেখা মেলেনি। মাঝমাঠে পিয়ানিচ ইয়ং নিয়ন্ত্রণ নিয়েছেন। তাতে শেষ দিকে পেনাল্টিও আদায় করেছে বার্সেলোনা। স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। বার্সার হয়ে এটি তার 637তম গোল। একটা ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলেকে ছুঁতে দরকার আর 6 গোল। ওল্ড ট্রাফোর্ডে গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 5-0 গোলে হারিয়েছে গতবারের চমক লাইপজিগকে। হ্যাট্রিক করেছেন র্যাশফোর্ড। স্কোরশিটে নাম তুলেছেন গ্রিনউড ও মার্শিয়াল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন। সংবাদের আরো বিস্তারিত দেখতে